কংগ্রাচুলেশনস মম, তুমি আরও একবার 10-20 মিনিটের ভিডিও রেকর্ড করে ভুল করে ওটা ডিলিট করে দিছো। যাই হোক, যেটা না আমি কথা বলতেছিলাম আমার নিজের সাথে, যে নতুন কারিকুলাম আর পুরাতন কারিকুলামের দুটাতেই কিন্তু একটা ইফেক্টিভ আছে। মানে কেউ যদি চায় যে নতুন কারিকুলামে ভালো করবে, সবাই হয়তো ভাবতেছে যে এখন হয়তো বা নতুন কারিকুলামে কেউ ভালো করবে না, কারণ কারণ আগে সেই ড্রাইভটা নাই যে সবাই ভালো করার জন্য পরীক্ষা দিয়ে, সবার পরীক্ষার প্রশ্ন ফাঁসই হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে তারা অনেকেই অ্যাকনোলজি করতেছে না যে বিষয়টা, যে প্রশ্ন ফাঁস হইলেও অনেকে কিন্তু যতই ভিডিও দেখুক, যতই সলিউশন আগে পাওয়া যায়, প্রশ্ন ফাঁস হইলে যতটুকু লিখতে পারতেছে আগে এর থেকে অনেক বেশি লিখতে পারতো সৃজনশীল পরীক্ষাতে, কারণ তারা বানায় বানায় লেখার একটা সুযোগ ছিল। অবশ্যই এখনও বানায় বানায় লেখার সুযোগটা আছে, কারণ বেশিরভাগ প্রশ্ন টাইপ হয় এরকম যে আপনি নিজের লাইফ থেকে না লিখলে ওটা বুঝতে পারবেন না। আর তার বাইরে যেটা দেখা যায় যে সবাই হয়তো বা ভাবতেছে যে আগে তো তাও নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা শেষ করতে হতো, সেজন্য টাইম একটা বড় ফ্যাক্টর ছিল। আর এখন যেটা দেখা যায় যে টাইম তেমন ফ্যাক্টর না, 5 ঘন্টা পরীক্ষা হচ্ছে, কিন্তু টাইম ফ্যাক্টর না হলেও দেখবেন যে অনেকক্ষণ ধরে টাইম দিলেও লাস্টের দিকে স্টুডেন্টরা এসে ফেড আপ হয়ে যাচ্ছে, ওরা কিন্তু কাজ টাজ করতে যাচ্ছে না। বিশেষ করে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে 5 ঘন্টা পরীক্ষার লাস্টের আওয়ারে আসে, ওই যে আগেও যেমন প্রথম পৃষ্ঠা হাতের লেখা আর লাস্টের পৃষ্ঠার হাতের লেখা দুইটা কিছু বোঝা যেত না মিল আছে কিনা, ওরকম অবস্থা হচ্ছে। কিন্তু হয়তো বা টাইম শর্ট করে দিয়ে প্রেশার ক্রিয়েট করতেছে না, কারণ অন্য এক জায়গায় হয়তো বা তারা বাদ দিবে। যাই হোক, আমি এতক্ষণ ধরে অনেকগুলো কথা বলতেছিলাম আসলে, তারপরে ভুল করে রেকর্ড করার জায়গায় আমি ওইটা সেভ করতে ভুলে গেছি। তো এখন আমার আবার রেকর্ড করতে হতেছে অনেক বিষয় নিয়ে। তো আমি তখন বিটকয়েন অনেক কিছু বললাম, যে বিটকয়েনের যে ক্রিয়েটর, এটা না অনেক মিস্ট্রি আছে, যে সাতাশি নাকামোতো কি আসলে এক্সিস্ট করে, সে কি আসলে একজন জাপানিজ মানুষ, জাপানিজ বুড়া মানুষ, যেটা আমরা এমনি যখন আমরা সাতাশি নাকামোতো দ্য ক্রিয়েটর অফ বিটকয়েনকে সার্চ করি গুগলে, তখন দেখা যায় যে একটা জাপানিজ মানুষকে দেখায়, বুড়ো জাপানিজ মানুষ, কিন্তু আসলে উইকিপিডিয়ার যেটা, সেখানে যায় দেখবেন যে ওনার আসল কোনো চেহারা দেওয়া নাই। তো এমন হতে পারে যে উনি এক্সিস্টও করে না। তো বিটকয়েন নিয়ে অনেক মিস্ট্রি আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা, যে ওনার ক্রিয়েটারকে। তারপর আরেকটা মিস্ট্রি যেটা হলো সেটা হচ্ছে বিটকয়েন আসলে কি। তো বিটকয়েন মূলত টাকার মতো একটা কারেন্সি বলা যেতে পারে, যেটা লিমিটেড, যেটার জন্য মাইনিং করা লাগে। তো আপনি মাইনিং করে একটা লিমিটেড অ্যামাউন্টের টাকা হলে কি হয়, যাদের কাছে যেটা থাকে সেটা অনেক বেশি ভ্যালুয়েবল হয়। সোনা এত দামি কেন, কারণ সোনা একটু লিমিটেড অন্যান্য ধাতুগুলোর চেয়ে। তো এরকম দেখা যায় যে বিটকয়েন সেজন্য। আর বিটকয়েন যে ব্লকচেন পদ্ধতিতে সিকিউর করা হয়, এটার একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে ট্রানজ্যাকশান হয়েছে দেখা যায়, কিন্তু কার মধ্যে থেকে কার মধ্যে ট্রানজ্যাকশান হচ্ছে সেটা দেখা যায় না। প্রাইভেট কি পাবলিক কি নিয়ে আমার আর একটু পড়াশোনা করতে হবে। যাই হোক, এটা নিয়ে এখন আর না বলি। তো আবারও আগের কথা চলে আসে, নতুন কারিকুলাম আর পুরাতন কারিকুলাম। তো হয়তো বা অনেকে ভাবতেছে যে হয়তো বা অনেকে আনমোটিভেটেড হয়ে যাবে, কারণ পরীক্ষার প্রশ্ন দেখা যাচ্ছে যে ইউটিউবে আগে সলভ করে দেওয়া হচ্ছে, যারা কিছু পারতো না তারা খালি যে লিখে দিয়ে আসতেছে। কথা হচ্ছে অনেকে প্রশ্ন ফাঁস হইলেও পরীক্ষায় ভালো করতে পারতেছে না, প্রশ্ন ফাঁস হইলেও। আমি নিজেই দেখছি যে আমার বেশিরভাগ ক্লাসমেট আগের দিনে অনেক ভালো করে প্রশ্ন সলিউশন পড়ে আসলেও ওরা হয়তো বা লিখতে পারতেছে না সেই অনুযায়ী, কারণ 5 ঘন্টা পরীক্ষা সব সময় হয়তো বা স্টুডেন্ট মোটিভেটেড থাকবে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকে ভাবতেছে পরীক্ষা না থাকলে পরীক্ষার ভয়ে আমরা কেন পড়বোই না। তো অনেকে, এটা হয়তো অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে সত্যি, কিন্তু যারা আসলেই কিন্তু জীবনে কিছু করতে চায় তাদের কিন্তু এটা ফ্যাক্টর হবে না। আপনি দেখবেন যে যে আসলে কিছু করতে চায়, হয়তো বা তার টাইম লাগে, কিন্তু সে আসলে কিছু করে দেখায়। হয়তো বা এমন হয় যে তার এতটাই টাইম লাগলো যে সে নিজে তার সাকসেস দেখতে পারলো না, কিন্তু তারপরেও টাইম লাগলেও কাজটা হয়ে যায়। যাই হোক, এটা এটা বললাম কেন, এটা বললাম ওইটা বুঝাইতে যে
হয়তোবা যে পরীক্ষার ভয় হয়তোবা অনেকে মোটিভেটেড হবে না যে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা পাস করতে হবে, সেই জন্য হয়তো মোটিভেটেড হয়ে পড়বে না, কিন্তু অনেকেই কিন্তু অন্য কারণে হয়তো বা পারিবারিক সম্মান রক্ষার্থে বা যে কারণে হোক তারা নিজের মতো করে পড়ে যাবে, অথবা অনেকের ইচ্ছা, অনেকের নিজেদের ড্রিম ভার্সিটি আছে বা ড্রিম কলেজ আছে যেখানে পড়ার জন্য তারা নিজেকে মোটিভেটেড করে পরীক্ষার ভয় কাটায়ও। পরীক্ষার ভয় যেহেতু এখন তেমন নাই, যেহেতু আমরা সবাই শেয়ারিং করে লিখতে পারতেছি, বিশেষ করে এখন পরীক্ষার গার্ড তেমন করা হয় না। বিশেষ এটা আমি খালি আমার স্কুলের কথা বলতেছি, অন্যান্য স্কুল হয়তো বা ভিন্ন, কিন্তু নতুন কারিকুলামে আমাদের স্কুলে যেহেতু ফোন অ্যালাউ করে না, কিন্তু তারপরেও আমাদের একটা স্কোপ থাকে যে আমরা দেখাদেখি করে লিখবো। দেখাদেখি করে লেখা বলতে গেলে ধরেন প্রশ্নটা আসে এমন যে আপনি নিজের ব্যক্তিগত প্রেক্ষাপট থেকে লিখতে হবে, অন্যদেরটা আপনি ফুল কপি জীবনেও করতে পারবেন না, বা বইয়ে যে কয়েকটা সাবজেক্টে অ্যালাউ আছে সেখান থেকে আপনি ফুল কপি করে আপনার বই থেকে আনসার তুলে দিতে পারবেন না। এরকম প্রশ্ন আসে, যেমন আপনাকে বলবে যে আপনি আপনার পরিবারের সদস্যদের দেখেন। এটা আসলে একটা প্রশ্ন ছিল ইতিহাস সামাজিক বিজ্ঞানের, যে পরিবারে আপনার অবদান সম্পর্কে লিখতে বলছে। তো এরকম যদি প্রশ্নের প্যাটার্ন হয় তাহলে হয়তো বা প্রশ্ন লিক হইলেও না। প্রশ্ন লিক হওয়ার কথাতে মাথায় আসলো উইকিলিক্স। তো বিটকয়েন যখন পপুলার হতে শুরু করে 2010-এর দিকে, তখন কিন্তু উইকিলিক্স অনেক জনপ্রিয় ছিল। তো যারা জানেন না তাদের জন্য জানাই রাখি, উইকিলিক্স অনেক পপুলার একটা ওয়েবসাইট যেখানে অনেকগুলা সরকারি ডকুমেন্ট লিক করে দেওয়া হতো, যে থেকে নাম আসছে উইকিলিক্স। ওটা এখনও মনে হয় এক্সিস্ট করে, আপনি গুগল করলে হয়তো পেয়ে যাবেন এটা সম্পর্কে অনেক তথ্য। তো উইকিলিক্সের ওখানে যারা এগুলা লিক পাঠাইতো বা সরকারি ডকুমেন্টগুলো ফাঁস করে দিত যেগুলো মানুষের জানা উচিত, তো তারা তো একটা মানে কোনো টাকা ছাড়া একটা অর্গানাইজেশন নিজের দায়িত্ব থেকে করতেছে। তো তাদের অনেকে ডোনেট করতো, কিন্তু ডোনেট করতে দেখা গেল যে তারা তো সরকারের টার্গেট, কারণ সরকারের তথ্য ফাঁস করতেছে। তো তখন দেখা গেল যে তারা একটা নতুন আলাদা একটা ওয়ে চাইলো যেটার মাধ্যমে তারা ওই ডোনেশনটা নিবে। তখন মূলত ওই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির ব্যবহারটা বাড়ে। আর 2011 সালের দিকে হয়তো 87 মতো বা এলেদের যে 87 মতো আসে, তিনিও মেইলে রিপ্লাই দেওয়া ছাড় বন্ধ করে দেন, যার কারণে দেখা যায় যে 87 মতো আসলে বিটকয়েন কীভাবে বানাইছে এগুলো নিয়েও মিস্ট্রি আছে। আর বিশেষ করে আমার কাছে যে মিস্ট্রি, যে ক্রিপ্টোকারেন্সিকে আমি নিজেও তৈরি করতে পারবো, মানে যে কেউ কি ইচ্ছা হইলেই ডেভেলপার নিয়ে ক্রিপ্টোকারেন্সি ডেভেলপ করতে পারে, নাকি এটা টাকার মতো যে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা থাকবে, ওইটা সবার কাছে থাকবে, ওটার ভ্যালু বাড়ায়। আচ্ছা যাই হোক, আমি আমার ডাউটগুলো এখানে আসে না ছাড়ি, পরে হয়তো বা রিসার্চ করলে বোঝা যাবে। রিসার্চ বলতে গেলে আমি মূলত ইন্টারনেটে ভিডিও দেখব। হ্যাঁ, তো 8 মিনিট হয়ে গেল। আমি আশা করতেছি যে এবারে আমি রেকর্ড বাটনে ভালো মতো চাপ দিব, আর এবারে রেকর্ড করতেছি ভালো মতো। এখন আমি ফোনে রেকর্ড করতেছি যেহেতু, আর বাইরে রেকর্ড করতেছি, তাই নয়েজ হইল কিছু করার নাই। তারপর আসি অনেকগুলো ফিলোসফিতে। তো প্যারাডক্স তো সবাই এখন মোটামুটি জানেন, যেহেতু ইন্টারনেটের যুগ। আপনার যদি সায়েন্সে ইন্টারেস্টেড হন তাহলে, বা সায়েন্স না শুধু ফিলোসফি বা যেটা নিয়ে ইন্টারেস্টেড হন, কিছু প্যারাডক্স আপনার অবশ্যই জানা থাকবে। যেমন আমি এখন মিথ্যা বলতেছি, এই স্টেটমেন্ট কি সত্য? ওরকম আরেকটা স্টেটমেন্ট হচ্ছে এভরিথিং ইজ আনসার্টেন। If everything is uncertain, doesn't that make the theory of uncertain itself? আচ্ছা যাই হোক, কথা হচ্ছে সব কিছুই আনসার্টেন, তাহলে আমি যে কথাটা বললাম, তাহলে সেই কথাটাও তো আনসার্টেনিটি দিয়েই পূর্ণ। তো ওটা ওই কথাটার মতোই, যে আমি এখন মিথ্যা বলতেছি, আমি যে মিথ্যা বলতেছি এখন যে বললাম কথাটা, সেটা কি একটা সত্য কথা? তাহলে তো আমি নিজে যেটা বললাম যে আমি মিথ্যা বলতেছি, সেটার সাথে দুইটা তো মানে পরস্পর বিরোধী দুইটা কথা আমি বললাম। তাই তো যাই হোক, এরকম অনেক
প্রশ্ন আছে যেগুলোর উত্তর আসলে আপনি যতই জ্ঞান থাকুক কিনা আপনি বলতে পারবেন না, মানে সঠিক উত্তর হয়তো আপনি বলতে পারবেন না, হয়তো বা আপনি স্পেকুলেট করতে পারবেন যে এটা হচ্ছে এটার উত্তর, এটা হচ্ছে ওটার উত্তর, তো এটাই করতে পারবেন। তো যাই হোক, চায়নায় যে সকল বিল্ডিং আপনি দেখে থাকবেন যে যেটা 10-15 দিনের মধ্যে হয়ে থাকে, বেশিরভাগ সময় দেখা যায় যে ওটা ফান্ডিং ভালো থাকে না বলে ওই বিল্ডিংয়ের কাজ কাম শেষ হয় না। তারপরে দেখা যায় যে ওখানে যারা ভাড়া থাকে তারা বলতে গেলে খুবই মানে 5-10 তলা বিল্ডিংয়ের উপর থেকে নিচে যাদেরকে পানি আনতে হয়, যেহেতু আনফিনিশ বিল্ডিং যেগুলো থাকে, এই কারণে হয়তো বা দেখা যায় যে ঘোস্ট সিটি বা ভূতের শহর চায়নাতে বেশি। আর ভূতের শহর বলতে গেলে আমরা সবাই ভাবি হয়তো ভূত আসতে টাসে, কিন্তু অ্যাবান্ডেন্ট যে কোনো কিছুই ভূতের বই ধরে নেওয়া হয়। যাই হোক, তো এটা একটা বিষয় যে চায়না হয়তো বা 10-15 দিনে বিল্ডিং করতে পারতেছে, কিন্তু তারা সেটাকে হয়তো বা মেনটেন করার আগেই তাদের যে ফান্ডিং সেটা শেষ হয়ে যাচ্ছে। আমি ভাবতেছি আজকে একটু বেশি রেকর্ড করবো, আজকে হয়তো বা 30 মিনিট বা 30 মিনিট করলে হবে না, কারণ 30 মিনিট করলে কেন ভাই যে আমি ওখানে সবগুলা দিয়ে মনোলগের থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করি সেটা হয় না। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপের এই ফিচারটা ভালো যে আমি সেখান থেকে আমার ভয়েস মেসেজটা ডাউনলোড করে সেটা আবার আপলোড দিই, সেখানে আবার ক্যানভাতে থাম্বনেলের সাথে লাগিয়ে আমি ওটা আপলোড করতে পারবো। তো ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্যি, আর কিছু কিছু ক্ষেত্রে সত্যি না। মাঝে মাঝে আপনার ইচ্ছা থাকবে না, যার কারণে আপনি দেখাবেন যে না আমার তো উপায় নেই। বা এটা দেখা যায় অনেক সময় বন্ধুদের ক্ষেত্রে হয় যে আপনার হয়তো বা আপনার যে পরিমাণ ইচ্ছা আছে অন্যদের নাই, তো তখন হয়তো আপনি বলতে পারেন যে ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু ওদের মানুষের যে ইচ্ছা অনেক সময় থাকে বা থাকে না, এটার কারণেই তো অনেক ঝামেলা। আর অনেক হয়তো আপনি ভাবতেছেন যে অনেকে অন্যরা আপনার জন্য আপনার সাথে কথা বলার জন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করতেছে, কিন্তু আসলে তাদের ইচ্ছাই নেই উপায় বের করার। এইসব কমপ্লিকেটেড বিষয় একটু ভেবে দেখতে হবে আমার, যে বেশিরভাগ সময় কিন্তু আমার যেটা ধারণা ছিল যে আসলে মানুষ তো অনেক সোজা, খালি মিসকমিউনিকেশনের কারণে আমাদের ভিতরে ফিলিংসগুলো আমরা শেয়ার করতে পারি না। কিন্তু পরে আসলে দেখছি হ্যাঁ, মিসকমিউনিকেশন আছে, তার পাশাপাশি আমরা মানুষগুলো ভালো না। মানুষ বলতে গেলে আমি বাঙালি বা নির্দিষ্ট গোষ্ঠীকে বলতেছি না, আসলে এই সব জাতির মানুষ সবগুলাই কমপ্লিকেটেড। বিশেষ করে মনোবিদ্যার দিক থেকে দেখলে কে কোন অ্যাকশন করবে সেটা আপনি কখনোই বলতে পারবেন না। হয়তো বা আপনি গেস করতে পারেন, হয়তো আপনি স্পেকুলেশন দিতে পারেন, যে অ্যালিগেশন দিতে পারেন, যে কারণে একটা কনফিউশন থেকে যাবে আপনার সবসময়, যে আসলে আপনি যে এটা ভাবতেছেন যে অপর পক্ষ করবে সেটাকে আসলে আদৌ করবে কিনা, যে কারণে হয়তো বা মনোবিদ্যা পড়েও অনেকে বুঝতে পারে না। এমনও আছে তো মনোবিদ্যা অনেকে পড়তেছে কিন্তু ওনার জীবনে তেমন কোনো হিউম্যান রিলেশনশিপ নেই। তো এটা একটা ভাবার বিষয়। আমি মাঝে মাঝে চাইতাম যে আমি মনোবিজ্ঞানী হব, হয়তো বা সাইকিয়াট্রিস্ট হব না, কিন্তু সাইকোলজিস্ট হব, যেহেতু আমি সায়েন্সের ফিল্ডে যেতে নারাজ, বিশেষ করে অঙ্কের কারণে। আর এটা অনেকের ক্ষেত্রে দেখছি যে অমুক হাসান যতই চেষ্টা করে থাকুক তারপরেও আমার কেন জানি অঙ্কের প্রতি যেই একটা পূর্ব ধারণা যে অঙ্ক তো কঠিন জিনিস, এটা আমার ভালো লাগে না, এটা আমার যায়নি। কিন্তু তিনি অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, যেটা অনেকেরই নেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা সবসময় যাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত তাদেরকেই কম অ্যাপ্রিসিয়েট করি, যে কারণে দেখা যায় যে দেশের মেধা পাচার হচ্ছে। তো এইগুলো নিয়ে আমি আর আমার ফ্রেন্ড গ্রুপের অনেকেই ফেড আপ যে দেশে মূল্য নাই। যেমন সেদিন কথা হচ্ছিল যে জামাল নজরুল ইসলাম, যিনি কৃষ্ণ বিবরণ বা দ্য আলটিমেট ফেট অফ ইউনিভার্স এই বইটা লিখছেন। আমার বন্ধু বললো যে এটা মূলত তিনি স্টিফেন হকিংসেরও আগে লিখছেন, মানে প্রকাশনা হয়েছে তার বইটা আগে। তো কোনো কারণে তাকে আমরা কেউ চিনি না, বা চিনলেও খুব হাতে গোনা কম মানুষ যাদের আসলে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আগ্রহ আছে তারা খালি চিনে।
তো আমার ফ্রেন্ড এখানে অনেক বেশি ফেড আপ যে আমরা আমাদের দেশে মূল্য দিই না। অ্যান্ড আই থিঙ্ক ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে আসলে আমরা বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কেউ যতই মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা মূলত সীমাবদ্ধ ইন্টারে উঠে বা এসসির পরে সায়েন্স নেওয়াটাই। তারপরে সে সায়েন্সের নিয়ে অন্য ক্ষেত্রেও যে যাইতে পারে যে অ্যাস্ট্রোফিজিস্ট হবে বা বায়োলজিস্ট হবে বা ফিজিস্ট হবে বা কেমিস্ট হবে, এরকম কথা আমরা চিন্তা করি না। কারণ আমরা ভাবি কেউ সায়েন্স পড়তেছে মানে ও ডক্টর হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে। কী ইঞ্জিনিয়ার জানি না, কিন্তু বা কী ডক্টর সেটাও জানি না, কিন্তু আমাদের আশা থাকে যে এই দুইটা সেক্টরেই হয়তো বা সায়েন্সে পড়লে জানা যায়। তো আমার অনেক ফ্রেন্ডই আছে যারা এখনও ফিগার আউট করে নাই, কিন্তু তারপরেও তারা বলতেছে যে তারা ডক্টর হবে, কারণ দেখছে যে ডক্টরের ভ্যালু সমাজ একটু উপরে। তো তাদের আসলে উচিত যে আগে নিজের ইচ্ছাটাকে আগ্রহটাকে প্রাধান্য দেওয়া। তো কালকে আমি জীবন ও জীবিকা বই পড়তেছিলাম, যেহেতু খুব দিন পরে মূল্যায়ন, তো তখন আমার মাথায় এগুলো নিয়ে অনেক ভাবনা আসতেছিল যে আসলে তো no one has things figured out. They just act like they have everything figured out, but they don't. তাই আমাদের যদিও যখন মনে হচ্ছে যে ওনার লাইফ তো পারফেক্ট, উনি তো এইটা করতেছে ওটা করতেছে, হয়তো বা আমাদের ম্যাজিক দিক থেকে মনে হচ্ছে ওনার লাইফ পারফেক্ট, কিন্তু আসলে কেউ পারফেক্ট কোনো ক্যারিয়ারের দিকে যায় না। আপনি যখন ক্যারিয়ার করবেন অবশ্যই আপনার দু একটা এমন ঘটনা ঘটবে আপনার জীবনে যেগুলো আপনার মনে হবে যে না, এটা না ঘটলেও ভালো ছিল, যার কারণে হয়তো বা আমাদের মনে হতে পারে যে আমাদের ক্যারিয়ার পারফেক্ট না। কিন্তু আপনি যদি নিজে খায় পড়তে বাঁচতে পারেন বা আপনার ফ্যামিলিকে প্রোভাইড করার মতো একটা ক্যারিয়ার থাকে আপনার, তাহলেই যথেষ্ট আমার বলে মনে হয়। আপনি লাক্সারি যদি নাও অ্যাফোর্ড করতে পারেন, তারপরেও যদি আপনি খেয়ে পরে বাঁচতে পারেন, তাহলে আমার মনে হয় সাকসেসফুল ক্যারিয়ার। বিশেষ করে যদি আপনার ফ্যামিলি বা আপনি যদি সুখী হন আপনার ক্যারিয়ার নিয়ে, তাহলে আপনি যেটা হন তাহলে সেটাই বেস্ট একটা ক্যারিয়ার হবে আপনার জন্য। যেমন আমি পোষা প্রাণী নিয়ে যেহেতু বেশি থাকি, তো দেখা যায় যে আমার ইচ্ছা ছিল যে আমি একটা চিড়িয়াখানাতে ভলেন্টিয়ার হব। কিন্তু বাংলাদেশের চিড়িয়াখানাতে ভলেন্টিয়ার হওয়ার সুযোগ আছে কিনা, বা ওখানে যেহেতু আমি অনেক করাপশনের কথা শুনছি যে চিড়িয়াখানায়, হয়তো এটা আমার পূর্ব ধারণার কারণে এরকম মনে হতে পারে, বা চিড়িয়াখানায় অনেক করাপশনের কথা শুনছি যে মাংস বিক্রি করে দেয় বা অনেক পশু প্রাণী ভালো মতো খাবার পায় না। পোষা প্রাণী বলতেছি, ওরা তো টেমড, কিন্তু ওদেরকে পোষা প্রাণী ভাবা ঠিক না যে ওরা পোষা। ওরা চিড়িয়াখানাটা পোষে না, ওরা জাস্ট ওখানে আছে কারণ বাইরে হয়তো বা ওয়াইল্ড লাইফে ওরা থ্রেটেন্ড। তো যাই হোক, এগুলো আমি কেন বলতেছি, ও হ্যাঁ, বলতেছিলাম যে আমার চিড়িয়াখানায় ভলেন্টিয়ার করার খুব ইচ্ছা, কিন্তু এখন ওটাতে হয়তো আমি সুখী থাকবো, কিন্তু হয়তো বা আমি আমার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারবো না যে এই পরিমাণ টাকা আমি পাবো ওটা থেকে। আবার আমাদের সমাজে ধারণা হয় যে আমরা এইরকম জব যেগুলো আছে, যে কেয়ার গিভিং, যে সকল হসপিটালিটি বা ট্যুরিজম ক্ষেত্রে যে সকল জব, সেগুলো অনেক লো পেইং বলে ওগুলোকে লেভেলে জব বলে ধরে নেওয়া হয়। যার কারণে হয়তো বা আমার ইচ্ছা থাকলে আমি ওই ক্যারিয়ারে যাইতে পারবো না, যদিও আমার অনেক পোটেনশিয়াল আছে। তাই আমি যত করতে পারি সেটা হচ্ছে হয়তো বা এটার পিছনে সায়েন্স নিয়ে বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে, অথবা কনজারভেশন নিয়ে পড়তে। তারপরে লাইফে পরে যায় হয়তো বা আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের জন্য একটা চিড়িয়াখানায় ভলেন্টিয়ার করতে পারি, তো বা স্যাংচুয়ারি করে সেখানে ভলেন্টিয়ার করতে পারি। মায়া হিগা নামে একজন ইউটিউবার বা স্ট্রিমার বা যেটাই বলেন, উনি সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি আছেন, মায়া হিগা। তো তিনি অ্যালভেস সেঞ্চুরি 18 বছর বয়সে গড়ে তুলছে। তো যাই হোক, আমার মনে ইচ্ছা। আর আমি টায়ার্ড মানুষকে বুঝাইতে যে ইট হার্টস দ্য সেম when your pet dies, when you have a pet, when it just dies, it's the same for us. কারণ অনেকের হয়তো বা ধারণা থাকতে পারে যে একদম মানুষ মরা আর পশু প্রাণী মরা সেম না,
হয়তো বা সেম না, সেম লেভেলের হয়তো বা কষ্ট সবাইকে দিবে না, কিন্তু ডেথ ইজ ডেথ, ডেথ ইজ ইনএভিটেবল, ইটস পেইনফুল অ্যান্ড ইটস হার্ড টু কোপ উইথ দ্যাট। তো তাই আমি মাঝে মাঝে নিজেকে অনেক লাকি ভাবি যে আমার জীবনে যেহেতু অনেক পোষা প্রাণীর থাকার সুযোগ হয়েছে, যেটা আমার অনেক ক্লাসমেটদের জীবনে হয়নি, তারা কেউ অনেকে পোষা প্রাণী পালেনি জীবনে, তো তাদের ক্ষেত্রে থেকে আমি এটা নিয়ে আলাদা একটু এগিয়ে আছি যে আই ক্যান কোপ উইথ ডেথ ওয়েল। হয়তো বা আমার পশু প্রাণী মারা গেলে আমি 2-1 দিন হয়তো বা কষ্টে থাকি, বা যেটা বলে ডিনায়াল ডিনায়াল বা যে কয়েকটা স্টেজ আছে গ্রিফের, সেগুলোর মধ্যে থাকি। তো খুব কম সময় আমার গ্রিভিং স্টেজগুলো শেষ হয়। আবার এটা অন্যরা যেহেতু করতে পারবে না, কারণ তারা হয়তো বা তাদের জীবনে ব্যক্তিগত লাইফে তেমন কোনো ডেথ দেখে আসেনি, এমনকি পেটের ডেথও দেখে আসেনি। পেটের ডেথ বলতে গেলে পোষা প্রাণীর ডেথই বোঝাচ্ছে, কেউ আবার ভাবেন না যে আমি পেটের ডেথ বলতেছি। তো যাই হোক, তো তারা হয়তো অনেকে আন্ডার এস্টিমেট করে যখন আমি বলি যে আমি হয়তো মেন্টাল স্টেটে ভালো নাই, কারণ আমি আমার পোষা প্রাণীকে হারাইছি বা তাদের মরে গেছে। তো তারা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না যে আমি কেন সেম পরিমাণে কষ্ট পাচ্ছি। তারা ভাবে যে এর থেকে মানুষের মরে গেলে তখন এরকম কষ্ট পায়। কথা হচ্ছে, আমার জীবনে ব্যক্তিগত লাইফে তেমন কোনো ক্লোজ পার্সন মারা যায়নি, বিশেষ করে মানুষ কেউ মারা যায়নি, যার কারণে তারা এটা বলতে পারবে না। আর এভরিওয়ান ফিলস পেইন ডিফারেন্টলি। তাই আপনি হয়তো বা ভাবতেছেন যে অন্য একজন তার পোষা প্রাণী মারা গেছে, তার পাখি মারা গেছে দেখে কান্নাকাটি করতেছে বা মন খারাপ করতেছে, এটা অনেক সিলি বিষয়, কিন্তু তার কাছে এটা সিলি না। অথবা সে যখন আপনাকে দেখবে যে আপনি হয়তো কোনো অ্যানিমে ক্যারেক্টারের ডেথ নিয়ে কান্নাকাটি করতেছেন, যদিও এটা হয়তো আপনার মনে হয় এটা করবেন না, তারপরও আপনার অনেক কিছুই মানুষের কাছে সিলি। তাই আই গেট ইট যে যখন কোনো পয়সা পানি মারা যায় এটা আপনার কাছে সিলি লাগে, কিন্তু ইফ ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট সামওয়ান ইউ শুড কেয়ার অ্যাবাউট দেয়ার পেটস অ্যাজ ওয়েল। ইউ শুড গিভ দ্য সেম ইম্পর্টেন্স টু দেয়ার পেটস, অ্যান্ড it's nothing to deny. Pain is pain and death is nothing to deny. You can deny death. And I can understand it well যে মৃত্যু আসবেই, and we need to learn to cope with it. এখন দেখা যাক ভবিষ্যতে কী হয় না হয়। তবে আমার মনে হয় আমি ডেথের সাথে অনেক ভালো মানায় নিচ্ছি। আর এটা হয়তো আমার পরবর্তীতে লাইফে কাজে আসবে, যেহেতু এখনও আমি আর্লি স্টেজে আছি, পরে হয়তো বা কাজে লাগবে। কিন্তু এইটা আমার একদম পছন্দ না যখন অন্যরা এক্সপেক্ট করে আমাকে বা আন্ডার এস্টিমেট করে যে আমার দুঃখটা, আর আমি টায়ার্ড অন্যকে বুঝাইতে যে ইট হার্টস। মাঝে মাঝে আমি হয়তো বা এটার জন্য আমার নিজের প্রতি নিজের রাগ হয় যে অনেক সময় আমি চেষ্টা করছি যে অন্যদের সাথে খুশি থাকার জন্য, এই পোষা প্রাণী মারা গেছে, আমার বিড়াল মারা গেছে, তো কী হয়েছে, আইনে আমরা মজা করি, এরকম একটা অ্যাটিটিউড আমার ছিল, যেটা আমার এখন চেঞ্জ হয়েছে। যে আমার মনে হচ্ছে যে না, আমার এটা অ্যাড্রেস করা উচিত যে এটা আমার ক্ষেত্রে খারাপ লাগছে, আমি মাস্কিং করব না। এটা দেখা যায় অটিজমের ক্ষেত্রে হয়, অনেকে নিজের বিহেভিয়ার মাস্কিং করে, বিশেষ করে যখন তাকে ছোটোবেলাতেই ডায়াগনোসিস করানো হয় না। কারণ অটিজম তো একটা স্পেকট্রাম, কেউ সবাই ভিন্ন ভিন্ন ধরনের হইতেই পারে, কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাড্রেস করা হয় না বলে অনেকে মাস্কিংয়ের আশ্রয় নেয়। তারা নিজেদের বিহেভিয়ারকে জাস্টিফাই করার চেষ্টা করে বিভিন্নভাবে, যার কারণে দেখা যায় যে এটা আমাদের অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা অনেক সময় আমাদের ফিলিংসটা মাস্কিং করার চেষ্টা করি, আমরা আন্ডার এস্টিমেট করি নিজেকে, কিন্তু পরে দেখা যায় আমরা নিজেরাই সোসাইটিকে দোষ দিই। কিন্তু মাস্কিংটা আমরা নিজেরাই করছি, আমরা নিজেরাই নিজেদের পেইনটাকে আন্ডার এস্টিমেট করে দেখাইছি। তারপরে আবার আমরা বলি যে না, আমার 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 পেইনকে কেউ সমাজে ভ্যালু দেয় না, বা এরকম কিছু আমরা বলে থাকি। আপনি যদি এখন আপনার কাছে ইম্পর্টেন্স দিয়ে থাকেন, সমাজের সামনেকে বললেও আপনার কিছু যায় আসবে না, যে আপনি কাঁদুনে বা এরকম কিছু বললে যায় আসবে না। আর একটা জিনিস দেখা গেছে যে আমি বেশিরভাগ সময় দেখা যায় কান্না করি ক্লাসরুমে, বিশেষ করে আমার পরিচিতই আছে যে আমি ছোটো ছোটো বিষয়ে কান্না করি এরকম। কথা হচ্ছে আপনার কাছে যেটা
ছোটো ছোটো বিষয় মনে হচ্ছে, সেটা হয়তো আমার কাছে না, কারণ আপনি যেভাবে লাইফ এক্সপিরিয়েন্স করে আসতেছেন সেভাবে আমি করে আসিনি। তাই ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট when someone cries that their pain is something that needs to be addressed. হয়তো বা সে আপনার সামনে কান্না করে পেইনটার সাথে কোপ করতেছে, তাই বলে এমন না যে সে আপনার থেকে উইক বেশি। এটা দেখা যায় বিশেষ করে সমাজে ছেলেদের ক্ষেত্রে এটা মেনে নেওয়া হয় না যে ওনারা কাঁদতে পারেন না, বা তাদের কাঁদাটা উইকনেস হিসেবে ধরে নেওয়া হয়। আসলে কান্না কোনো উইকনেস না, ইটস জাস্ট এ ওয়ে টু এক্সপ্রেস ইউর ফিলিংস, ইটস জাস্ট এ ওয়ে টু কনভে ইউর ইমোশন। কেউ যদি চায় যে সে কান্না না করে সে কমপ্লিটলি সাইলেন্ট ট্রিটমেন্ট দিবে বা চুপচাপ হয়ে যাবে, তো ওই যে যেটা বলে কি চোখে পাথর, তো এটা একটা কোপিং মেথড। কিন্তু আমার মনে হয় যদি কেউ কান্না করে বা অন্যভাবে নিজের দুঃখের সাথে কোপ করতে চায়, সেটাকে ছোট করে দেখা উচিত না। কারণ কারণ অ্যাডমিটেড, উই অল ক্রাইড, উই অল ক্রাই। কেউ কেউ হয়তো বা আড়ালে কাঁদি, কিংবা কেউ হয়তো বা প্রকাশ্যে কাঁদার মতো বুকের পাটা আছে, যেমন আমার। যাই হোক, এটা একটু ফ্লেক্স করে বললাম, কিন্তু উই অল ক্রাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অথবা অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ডে। যাই হোক, কথা হচ্ছে যে আপনার পেইন যেটা, সেটা আপনি নিজে অ্যাড্রেস করুন। আপনার পেইনকে নিজে ইম্পর্টেন্স দেন, তাহলে আপনি অবশ্যই জীবনে এমন কিছু মানুষদেরকে পাবেন যারা আপনার পেইনটাকে পুরো সম্পূর্ণভাবে না ফিল করলেও বোঝার চেষ্টা করবে। তখন আপনার মনে হবে যে না, আসলে পোষা প্রাণী মারা গেছে, এটাতে আমি কষ্টটা আন্ডার এস্টিমেট করছি, বা আমি ছোটোখাটো বিষয়ে বেশি আন্ডার এস্টিমেট করে আমার নিজেকে বুঝাইছি যে না, আমার পেন তো কিছুই না, অন্যরা আরও খারাপ অবস্থায় আছে। এটা একটা খুবই খারাপ কোপিং মেথড। আমার যেটা মনে হয় যে অন্যরা তো এর থেকেও খারাপ অবস্থায় আছে, এটা নিজেকে কখনো বলা উচিত না। কারণ অন্যরা আপনার থেকে খারাপ অবস্থানে আছে বা ভালো অবস্থানেও আছে। সবাই যে সবাই যে ভালো অবস্থানে আছে বা এক সময় খারাপ অবস্থানে আছে আপনার থেকে, এমন না। যারা খারাপ অবস্থানে আছে বলে আপনার মনে হচ্ছে, তারা হয়তো বা জীবনে হ্যাপিনেস খুঁজে নিতে পারে। তো যাই হোক, এটাই হচ্ছে কথা যে কখনো আন্ডার এস্টিমেট করবেন না নিজের পেইনকে বা অন্যের পেইনকে। এটাই হচ্ছে কথা। আজকে অনেক কিছু নিয়ে কথা বললাম। আজকের কী টপিক ছিল জানি না, কিন্তু আমি ক্লিক বেইটের জন্য বিটকয়েন দিতে পারি। যাই হোক, ক্লিক বেইট এসবে কাজ করবে না। এখন আমি যাই, বাই।